সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শারদীয় শুভেচ্ছা। আমি গীতা বর্মন, প্রভাষক অর্থনীতি, রূপসা ডিগ্রি কলেজ, খুলনা। আজকে আমি দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থনীতি ফার্স্ট পার্ট। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাগ্রেগেট এক্সপেন্ডিচার বা সামগ্রিক ব্যয়। সামগ্রিক ব্যয়টা কি জিনিস? আমরা জাতীয় আয়ের চ্যাপ্টারে সামগ্রিক আয় নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে কথা বলবো সামগ্রিক ব্যয় নিয়ে। তো আয়ের অপোজিট হচ্ছে ব্যয়। একটা মানুষ বা একটা দেশ তার ইনকামটা কেন করে, ইনকামের পেছনে সে ছোটে? কারণ তার উদ্দেশ্য হলো ব্যয়। এই ব্যয়ের জন্যই অ্যাকচুয়ালি ইনকামটা মানুষ করে বা ইনকামের পেছনে ছোটে। তো আয় যেভাবে ইকোনমিক্সে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেভাবে ব্যয়টাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা জিনিস চিন্তা করো, যদি ব্যয় না থাকতো তাহলে আজকের এই পৃথিবীর এত উন্নয়ন, এত মানুষের কম্পিটিশন, এত কিছু কিন্তু হতো না। কিন্তু আমরা দেখে থাকি বা আমরা জানি যে ব্যয়টা মূলত আয়কে প্রভাবিত করে, যে ব্যয়ের জন্যই আয়টা তৈরি হয় বা আয়ের সোর্স তৈরি হয়। তো আমরা নর্মালি যে আয় আর ব্যয় জানি সেটা অন্য ব্যাপার, কিন্তু আমরা অর্থনীতিতে সামগ্রিক ব্যয় নামক যে টপিকটা আছে, অ্যাগ্রেগেট এক্সপেন্ডিচার, সেটা আমরা ডিফাইন করবো আজকে। আমরা আজকে সে সম্পর্কে জানব। তো দেখো, সামগ্রিক ব্যয়টার সংজ্ঞা যদি আমরা বলি তাহলে এক কথায় কি হয়, সামগ্রিক আয়ের মতো সামগ্রিক ব্যয়টা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকবে। যেমন কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছর ধরা হয়। এই 1 বছরে একটা দেশের সব ধরনের ব্যয়ের সমষ্টিকে সামগ্রিক ব্যয় বলে। এই ব্যয় কিন্তু একজন ব্যক্তিগত মানুষের ব্যয় নয়, এই ব্যয় হচ্ছে দেশের প্রেক্ষাপটে, সমগ্র দেশের প্রেক্ষাপটে সামগ্রিক ব্যয়। তো এই ব্যয়টাকে যখন আমি ডিফাইন করতে যাব তখন ব্যক্তিগত পারপাজে আমরা ডিফাইন করব না, যদিও এটা ব্যক্তিগত ব্যয়ের থেকে অনেক সাদৃশ্য আছে, ব্যক্তিগত ব্যয়ের সাথে অনেক মিল আছে। তো বইয়ের ভাষায় যদি আমরা বলি যে কোনো নির্দিষ্ট সময়ে যেসব দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, একটা দেশের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট সময়ে যে সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম, আমরা আগেও বলেছি যে শুধুমাত্র দ্রব্য সামগ্রী নয়, সেবা যেটা সার্ভিস, এটাকেও আমরা আয়ের ভেতরে এবং ব্যয়ের ভেতরে কাউন্ট করব। তো যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয় তার একটা অংশ ভোক্তা, আমরা অ্যাজ এ কনজিউমার একটা অংশ আমরা ভোগের জন্য ব্যবহার করি, আরেকটা অংশ কি করি, বিনিয়োগের জন্য ব্যবহার করি। ভোগ যারা করে, বিনিয়োগ তারাই করে, কিন্তু একটা অংশ আমরা ভোগের জন্য রেখে দিই, একটা অংশ আমরা বিনিয়োগের জন্য রেখে দিই। আরেকটা অংশ কি সরকারি ব্যয়ের জন্য থাকে, সরকারি ব্যয়ের জন্য বরাদ্দ থাকে। তো এখানে সেই 3টা অংশ, যেখানে সরকারি ব্যয়, ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়, এই 3টার সমষ্টিকে আমরা বলবো সামগ্রিক ব্যয়, অ্যাগ্রেগেট এক্সপেন্ডিচার। খেয়াল করো, অ্যাগ্রেগেট এক্সপেন্ডিচারটা আমি এখানে লিখে রেখেছি ইংলিশ টার্ম, এটা তোমরা সাথে সাথে মনে রাখবে। তো এই সামগ্রিক ব্যয়টাকে যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে সূত্র আকারে বলতে চাই তাহলে এটা দেখলে আরো একটু ক্লিয়ার হতে পারবে যে অ্যাগ্রেগেট এক্সপেন্ডিচার AE সমান C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M। এখন আসো, C সমান সমান কি, I সমান কি, G ফর কি এবং X মাইনাস M ফর কি। তো আমরা দেখো এখানে লিখে রেখেছি C ফর ভোগ ব্যয়। এই C তে হচ্ছে কনজাম্পশন, C টা আসছে অ্যাকচুয়ালি কনজাম্পশন থেকে, কনজাম্পশন থেকে আমরা C টা নিয়ে ভোগ ব্যয়কে এক্সপ্লেইন করেছি এখানে, এটা বইয়ের ভাষা। দেন আছে বিনিয়োগ, C প্লাস I ফর হচ্ছে বিনিয়োগ। I এর ফুল মিনিংটা কি হবে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট থেকে আমরা নিয়েছি I, সেখানে এসছে বিনিয়োগ। দেন আছে G ফর আমরা কি দেখছি, G ফর হচ্ছে সরকারি ব্যয় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো যেহেতু এটা সামগ্রিক ব্যয় বলা হয়েছে, এই ব্যয়টাকে আমরা বলছি সামগ্রিক ব্যয়, সেই জন্য এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকেও ইনক্লুড করা হয়েছে। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে আমরা নর্মালি G দিয়ে এক্সপ্লেন করব।
দেন আছে x মাইনাস এম। এই x ফর এক্সপোর্ট, এটা খেয়াল করো, x ফর এক্সপোর্ট অ্যান্ড m ফর ইম্পোর্ট। এটাকে সংক্ষেপে আমরা x আর m দিয়ে প্রকাশ করেছি। তাহলে এখন আসো সামগ্রিক ব্যয়কে সূত্রাকারে যদি এক লাইনে বলতে চাই তাহলে এই সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। c সমান ভোগ ব্যয়, i সমান বিনিয়োগ ব্যয়, g সমান সরকারি ব্যয় এবং x মাইনাস m সমান সমান নিট রপ্তানি। নিট রপ্তানিটাকে আমরা x মাইনাস m কেন দিলাম? দেখো, যদি একটা দেশের এক্সপোর্ট যদি বেশি হয় তাহলে এই x মাইনাস m এর ভ্যালু পজিটিভ হবে, আর যদি ইম্পোর্ট বেশি হয় তাহলে x মাইনাস m এর ভ্যালু নেগেটিভ হবে। এই জন্য এখানে x মাইনাস mটাকে ইনক্লুড করা হয় এই কারণে যে যখন একটা দেশ এক্সপোর্ট করবে, সে এক্সপোর্ট করে অবভিয়াসলি তার একটা ইনকাম তৈরি হবে। যখন তার ইনকামটা তৈরি হবে তখন সেই ইনকাম আমার সামগ্রিক আয়ের সাথে যোগ হবে। যদি ইম্পোর্ট বেশি করে তাহলে টাকাটা দেশের বাইরে চলে যাবে, আর যখন টাকাটা দেশের বাইরে চলে যাবে তখন সেটা আমাদের কিসের মধ্যে ইনক্লুড হবে? সামগ্রিক ব্যয়ের মধ্যে। সেজন্য বলা হয়েছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটা দেশের সমগ্র ব্যয়ের সমষ্টিকে বলা হয় সামগ্রিক ব্যয়। এবার আসো সামগ্রিক ব্যয়ের মধ্যে যে ছোট ছোট সোর্সগুলো ছিল বা সেক্টরগুলো ছিল সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে যদি দেখতে চাই তাহলে কেমন হয়। মানে প্রথম আসে ভোগ ব্যয়। এখানে আসে দেখো ভোগ ব্যয়, কনজাম্পশন এক্সপেন্ডিচার। ভোগ ব্যয়টা কি? আমরা এখন আসবো ভোগ ব্যয়ের সংজ্ঞা। ভোগ ব্যয়টা হচ্ছে, ভোগ ব্যয় আমি আগে বলেছি যে ভোগ ব্যয়টা ইকোনমিক্সে বা মানুষের স্বাভাবিক জীবনে ভোগ ব্যয়টা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভোগ আছে বলেই মানুষের আয় করতে মানুষ বাধ্য হয় বা আয় করতে মানুষ প্রস্তুত থাকে। তো এই ভোগ ব্যয়টা হচ্ছে নর্মালি আমরা সি দিয়ে প্রকাশ করব, সেটা আগেও বলেছি। এখন দেখো, মানুষ যে ইনকাম করে সেই ইনকামের একটা বড় পার্ট হচ্ছে ভোগের জন্য মানুষ তুলে রাখে বা ভোগের জন্য ব্যবহার করে। তো এই ভোগ ব্যয়টা কি কি বিষয় দিয়ে, তার আগে আমরা একটা জিনিস দেখে আসি। ভোগ ব্যয়কে আমরা সূত্রাকারে যদি দেখি তাহলে সি সমান সমান ফাংশন অফ ওয়াই। এই কথাটার মানে কি? সি সমান ফাংশন অফ ওয়াই কথাটার মানে হচ্ছে যে কনজাম্পশনটা বা ভোগটা সবসময় ইনকামের উপরে ডিপেন্ড করে। আমি কি বলেছি? কনজাম্পশনটা সবসময় ইনকামের উপরে ডিপেন্ড করে, ভোগ ব্যয়। তো ইনকামের উপরে যদি ভোগ ব্যয় ডিপেন্ড করে তাহলে এই ইনকাম অবভিয়াসলি ভোগের একটা ফ্যাক্টর। সেই জন্য এখানে সি সমান সমান ফাংশন অফ ওয়াই দিয়ে এটা বোঝানো হয়েছে যে ভোগ ব্যয় একটা ইনকামের ফ্যাক্টর। তো এই মোট আয় যেটা ওয়াই দিয়ে আমরা এখানে দেখিয়েছি, এই মোট ইনকামটা বা মোট আয়টা ভোগকে ডিরেক্টলি প্রভাবিত করে। এই ডিরেক্টলি প্রভাবিত করার জন্য মানুষের যখন ইনকাম বৃদ্ধি পায়, যেহেতু এটা প্রভাবিত হয়, ভোগ ব্যয়টা ইনকাম দ্বারা প্রভাবিত হয়, তাহলে এখন আমরা আসি প্র্যাকটিক্যালি। একজন মানুষের যখন ইনকাম বাড়ে, সাপোজ ৫,০০০ টাকা থেকে তার যদি ইনকাম বেড়ে ১০,০০০ হয় বা ৮,০০০ হয়, ইনকামটা বাড়তে হবে। ফার্স্টলি ইনকামটা বাড়তে হবে। তো ইনকামটা যখন বেড়ে তার ৫,০০০ থেকে ১০,০০০ হলো, তখন তার ভোগ ব্যয়টা বৃদ্ধি পাবে কিনা? অবভিয়াসলি বাড়বে। কারণ আগে সে ৫,০০০ টাকায় তার সংসার চালাতো, এখন সে এক্সট্রা আরো ৫,০০০ টাকা যখন পাবে তখন তার খাদ্যাভ্যাস পরিবর্তন করবে। আগে তার খাবার লিস্টে, খাদ্য তালিকায় যে যে খাবারগুলো থাকতো এখন সেখানে অ্যাডিশন হবে। তাহলে আমরা এক কথাই বলতে পারি যে ইনকাম বাড়ার সাথে সাথে ভোগ ব্যয় বাড়ে। এখন আরেকটা কথা আসে যে ইনকাম বাড়ার সাথে সাথে ভোগ ব্যয়টা কি সেই হারে বাড়ে? যদি একজন মানুষের ইনকাম ৫,০০০ থেকে ১০,০০০ হয়, এক্সট্রা তার ৫,০০০ থেকে ১০,০০০, এই যে এক্সট্রা ৫,০০০ টাকা তার হলো, আগে সে ৫,০০০ টাকায় সংসার চালাতো, এখন তার আরো ৫,০০০ টাকা অ্যাড হলো। এই ৫,০০০ টাকা অ্যাড হওয়ার জন্য যদি সে ভোগ ব্যয়কে বাড়ায়
তাহলে কি এই 5,000 টাকা ধরে সে ভোগের জন্য ব্যবহার করবে না। আমরা এখানে ইকোনমিক্সে আরেকটা জিনিস দেখবো যে এই এক্সট্রা যে ইনকামটা তার তৈরি হলো সেই ইনকামের পুরোটাই সে ভোগের জন্য ব্যয় করবে না। কি করবে, সেখান থেকে দেখা গেল সে হয়তো বা 3,000 টাকা বা 4,000 টাকা তার ভোগের জন্য বাড়াবে এবং বাকি কিছু টাকা সে সেভ করবে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, যখন ইনকাম বাড়ে তখন তার ভেতরে কিছু টাকা কিছু ইনকাম সে সঞ্চয়ের উদ্দেশ্যে জমিয়ে রাখে। তো এখন আমরা দেখবো যে এই ভোগ ব্যয়ের টাইপস আছে বা প্রকারভেদ আছে, দুইটা প্রকারভেদ। প্রথম আছে অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগ ব্যয়। দেখো অটোনোমাস কনজাম্পশনটা কি জিনিস বা স্বয়ংভূত ভোগ ব্যয়টা কি জিনিস। ধরো একজন রিক্সা চালক, সে ডেইলি ইনকাম করে, ডেইলি সে তার ভোগের পারপাজে সেই ইনকাম ব্যয় করে, তার এক্সট্রা কোনো সেভিংস নাই বা থাকলেও হয়তো বা খুবই মাইনর একটা সেভিংস। তো সেই ক্ষেত্রে এই যে রিক্সা চালক বা দিনমজুর যারা দিনমজুর করে খায় বা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে, জীবিকা নির্বাহ করে, তাদের ক্ষেত্রে কি হয় যে একদিন সাপোজ ওয়েদার ইম্প্যাক্টের কারণে সে বাইরে তার কাজে যেতে পারলো না বা সে ইনকামের পেছনে সময় দিতে পারলো না বা ইনকামের সাথে ইনভলভ হতে পারলো না। যেহেতু সে দিন আনে দিন খায় বা ডেলি ইনকাম করে তার সংসার চালায়, সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে কি সে না খেয়ে থাকবে? সে কি তার সংসার, তার ছেলে মেয়ে এদেরকে না খেয়ে রাখবে? এখানে একটা প্রশ্ন আসে যে অবশ্যই না। এই জায়গাটায় আমি কথা বলবো যে অটোনোমাস কনজাম্পশনটা এমন একটা কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগ ব্যয়, এমন একটা ভোগ ব্যয় যেটা ইনকামের সাথে রিলেটেড না। যদি ইনকাম তার জিরো হয়, তারপরও সে কিছু টাকা ভোগ ব্যয়ের জন্য ব্যয় করবে, সে না খেয়ে থাকবে না। তখন সে না খেয়ে থাকবে না, হয়তো বা কারো কাছ থেকে ধার করবে, কারো কাছ থেকে চেয়ে নেবে, কিছু একটা করে কিন্তু সে তার ওই সংসার চালানোর কাজে ব্যবহার করবে। যখন তার ইনকাম জিরো, তখনও সে তার ভোগটাকে স্টপ করতে পারবে না। কারণ কেন? আমরা জানি যে একজন মানুষ ক্ষুধার্ত হয়ে বেশিক্ষণ থাকতে পারে না বা না খেয়ে বাঁচতে পারে না। যখন সে না খেয়ে বাঁচতে নাই পারবে, তখন তাকে বাঁচার জন্য অবভিয়াসলি ভোগটা কন্টিনিউ করতে হবে। আর এই ভোগ কন্টিনিউ করতে গেলে তাকে টাকা খরচ করতে হবে। সেই টাকা যে সোর্স থেকে আসুক না কেন, যখন সে সেই টাকাটা ব্যয় করবে, তখন সেটা তার এক ধরনের ইনকাম থেকে সে ব্যয় করবে। সেই ইনকামটা তার পকেটে টাকা থাকা মানে সেটা তার ইনকাম। সে কোন সোর্স থেকে আসলো সেটা বড় কথা নয়। তাহলে আমরা এখন বলতে পারি যে স্বয়ংভূত ভোগ ব্যয় হচ্ছে এমন এক ধরনের ভোগ ব্যয় যেটা ইনকামের সাথে রিলেটেড নয়, যেটা অটো চলে আসে বা অটোনমাস কনজাম্পশন। দেন আরেকটা ভোগ ব্যয় আছে প্ররোচিত ভোগ ব্যয়। তাহলে আমরা দেখছি অটোনমাস কনজাম্পশন, দেন ইনডিউসড কনজাম্পশন। এখানে দেখো প্ররোচিত ভোগ ব্যয়টা হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে যে ভোগ ব্যয়ের পরিবর্তন হয় তাকে প্ররোচিত ভোগ ব্যয় বলে। তো এটাই হচ্ছে যে আগে 5,000 আর 10,000 যে এক্সাম্পলটা তোমাদেরকে বললাম, সেই এক্সাম্পলের মতো যে তার ইনকাম বেড়েছে, তাহলে তার কনজাম্পশনটা বাড়বে বা তার ভোগটা বাড়বে। আর যখনই তার ভোগ ব্যয় বাড়বে, তখন সেটা ইনকামের সাথে রিলেটেড এবং ইনকাম তাকে ডিরেক্টলি প্রভাবিত করছে। যখন ডিরেক্টলি প্রভাবিত করবে, তখন ইনকাম বাড়ার সাথে সাথে পজিটিভলি ভোগ ব্যয়টা বেড়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো প্ররোচিত ভোগ ব্যয়।
এবং দেখো এই দুইটা জিনিসকে, যেটা আমরা প্রথমে দেখলাম অটোনোমাস কনজাম্পশন, অটোনোমাস কনজাম্পশনের ক্ষেত্রে এখানে ভোগ ব্যয় রেখাটা সবসময় ভূমি অক্ষের সাথে সমান্তরাল হবে, কারণ এখানে দেখো এই চিত্রটা ও ওয়াই, এটা হচ্ছে আয়, আয় বাড়ছে না কমছে সেটা বড় কথা না, ভোগ ব্যয় রেখা কিন্তু ভূমি অক্ষের সাথে সমান্তরাল, মানে এর কোনো পরিবর্তন নাই। কিন্তু যদি আমি ইনডিউসড কনজাম্পশন বলি বা প্ররোচিত ভোগ ব্যয় বলি, তখন আমাদের ভোগ ব্যয় রেখাটা কেমন হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এখন দেখো এই দুইটা চিত্রে আমি ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খুব ইজি একটা ব্যাপার, জাস্ট বোঝানোর জন্য, যে যখন স্বয়ংভূত ভোগ ব্যয় হবে তখন ভোগ ব্যয় রেখাটা ভূমি অক্ষের সাথে সমান্তরাল হবে এবং এর কোনো পরিবর্তন নাই। ইনকাম যখন 10,000 টাকা তখনও তার ভোগ ব্যয় থাকবে, ইনকাম যখন তার 0 তখনও তার ভোগ ব্যয় থাকবে, সেই জন্য এই রেখাটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন ইনডিউসড কনজাম্পশন বা প্ররোচিত কনজাম্পশনটাকে আমরা ব্যাখ্যা করব, তখন দেখো ভোগ ব্যয় রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। ডান দিকে ঊর্ধ্বগামী মানে কি, পজিটিভ, মানে যার বাড়ার টেন্ডেন্সি আছে, বা এই ইনকাম বাড়ার সাথে সাথে ভোগ ব্যয় রেখাটাও ডান দিকে সরে যাচ্ছে, তার মানে ভোগ ব্যয়টা বাড়ছে। তাহলে আমরা দেখলাম ভোগ ব্যয়ের দুটো প্রকারভেদ। এখন আসো কিছু থিওরিমূলক কথা কিছু আছে, যে ভোগ ব্যয়ের নির্ধারক সমূহ কি। এই নির্ধারকগুলো সবগুলো ম্যাক্সিমাম সবগুলোই একটু সেম ক্যাটাগরি। তো আমি একটা নির্ধারকগুলো তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। যেমন ভোগ ব্যয় কি কি বিষয়ের উপর নির্ভর করে, বা ভোগ ব্যয়ের নির্ধারক সমূহ। এখানে দেখো 3 নাম্বার পয়েন্ট আউট করা আছে যে ভোগ ব্যয়ের নির্ধারক সমূহ কি কি। তো ভোগ ব্যয়ের নির্ধারক সমূহটা আমি তোমাদেরকে মুখে একটু বর্ণনা করে যাচ্ছি, একটু খেয়াল করো। প্রথমত আছে আয়ের পরিমাণ, যেটা ডিরেক্টলি ভোগ ব্যয়কে ইম্প্যাক্ট করে। আমরা আগে বলেছি যে ভোগ ব্যয়টা ইনকামের সাথে রিলেটেড, তো কোনোটা ডিরেক্টলি রিলেটেড, কোনোটা ইনডিরেক্টলি রিলেটেড। তো ইনকামের পরিমাণ যদি বেশি হয় তাহলে ভোগ ব্যয় বেশি হবে, ইনকাম যদি পরিমাণ কম হয় তাহলে ভোগ ব্যয় কম হবে। এটা হচ্ছে আয়ের পরিমাণের বর্ণনা। দেন আছে দেখো বন্টন ব্যবস্থা। বন্টন ব্যবস্থা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা, যেটা ইকোনমিক্সের সব জায়গায় তোমরা দেখবে যে বন্টন নিয়ে অনেক আলোচনা আছে, অনেক কথা আছে। তো এই বন্টন ব্যবস্থাটা যদি সাম্যমূলক হয় বা সমান হয়, একটা কমন কথা আমরা জানি যে গরিবদের বা খেটে খাওয়া মানুষের ভোগ প্রবণতা বেশি, মানে তারা যতটুকু ইনকাম করে সেই ইনকাম দিয়ে তারা পেট চালাবে কি করে, বা কি করে খেয়ে পরে বেঁচে থাকবে, সেই টেন্ডেন্সিটা তাদের মধ্যে বেশি। কিন্তু যদি ধনীদের কথা বলি তাহলে তাদের তো পেট চালানোর চিন্তা নাই, তারা কি করবে, ওই টাকাটা বা ইনকামের টাকাটা তারা অন্য কোথাও খাটিয়ে আরো বেশি অর্থ উপার্জন করতে পারবে, সেটা দেখবে। এই জন্য নর্মালি ধনীদের ভোগ প্রবণতা কম, কিন্তু গরিবদের ভোগ প্রবণতা বেশি। এই জন্য যদি সমাজের বন্টন ব্যবস্থা যদি এরকম হয় যে মুষ্টিমেয় লোকের কাছে সীমাবদ্ধ, যাদের অর্থবিত্ত বেশি তাদের কাছেই সম্পদের বন্টনটা বেশি বা সম্পদের পরিমাণটা বেশি, তখন কিন্তু সমাজের ভোগ ব্যয়ের পরিমাণ কমে যাবে, কিন্তু অন্য সেক্টরে ব্যয়ের পরিমাণটা বাড়বে। কিন্তু যদি বন্টন ব্যবস্থাটা এমন হয় যে দেশের সমগ্র মানুষের কাছে বন্টন ব্যবস্থাটা সমান বা সাম্যমূলক, তখন কি হবে, এখানে গরিবরা যদি ইনক্লুড থাকে তাহলে গরিবদের মধ্যে যেহেতু ভোগ প্রবণতা বেশি, সেক্ষেত্রে ভোগ ব্যয়টাও বেশি হবে। দেন আছে দেখো সঞ্চয় প্রবণতা। সঞ্চয়, যেটা আমি আগেও একটু তোমাদেরকে বলেছি, সঞ্চয় প্রবণতাটা কি জিনিস। যদি কিছু কিছু মানুষের সঞ্চয় প্রবণতা বেশি, তারা বর্তমান ভোগকে অ্যাভয়েড করে তারা সঞ্চয়ের দিকে নিজেকে বেশি প্ররোচিত করে। তো সঞ্চয়ের প্রবণতা যদি বেশি থেকে থাকে তাহলে কি করবে, সে বর্তমান ভোগকে অ্যাভয়েড করবে বা বর্তমান ভোগকে কমিয়ে সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। আবার যদি কারো সঞ্চয়ের প্রবণতা কম থাকে তাহলে সে কি করবে, বর্তমানের ভোগ ব্যয়টা বাড়িয়ে ভবিষ্যতের জন্য
খুব কম পরিমাণ সঞ্চয় করবে। তাই জন্য বলা হয়েছে যে সঞ্চয় প্রবণতা বেশি থাকলে ভোগ ব্যয় কমে যাবে, সঞ্চয় প্রবণতা কম থাকলে ভোগ ব্যয় বাড়বে। দেন আছে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান। দেখো অনেকে আমাদের মধ্যে অনেকে আছে যে ভবিষ্যৎ সম্পর্কে বেশি সচেতন, যে ভবিষ্যতে কি হবে, আজকে এটা হচ্ছে কালকে কি হবে, কালকে আমি কি খাবো কি করবো, কালকে দেশের অবস্থা কি হবে, কালকে দ্রব্যমূল্যের অবস্থা কি হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে তারা একটা ডিসিশন নেয়। তো যখন ভবিষ্যতের ভাবনা যখন কাজ করে যে ভবিষ্যতে দ্রব্যসামগ্রীর দাম বাড়তে পারে, তাহলে সে কি করবে, বর্তমানে তার ভোগ ব্যয়টা বাড়াবে, বর্তমানে সে কিছু প্রোডাক্ট বেশি বেশি করে কিনে রাখবে যাতে দাম বাড়লেও তার ক্ষেত্রে ওই সমস্যাটা তৈরি না হয়। তো সেই ক্ষেত্রে বর্তমানের ভোগ ব্যয়টা সে বাড়িয়ে ভবিষ্যতের জন্য সে প্রোডাক্ট প্রস্তুত রাখবে। আকস্মিক লাভ ও ক্ষতি। দেখো একজন বিজনেসম্যান যদি আমি ধরি বা একজন ইনভেস্টর যে ইনভেস্ট করে, তাদের ক্ষেত্রে কি হয় যে তার বিজনেসে যদি সে লাভের আশঙ্কা করে যে আমি এই বিজনেসে আমি অনেক বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করেছি, তাহলে আমার ভবিষ্যতে লাভের অনেক বড় আশঙ্কা আছে, বা তার পারিপার্শ্বিক অবস্থা দেখে তার মনে হচ্ছে যে তার লাভের সম্ভাবনাটা বেশি, তখন কিন্তু সে কি করবে, ওই লাভের আশায় সে ভোগ ব্যয়টাকে বাড়াতে পারে। বর্তমান বা কারেন্ট যেটা প্রেজেন্ট সিচুয়েশনে সে ভোগ ব্যয়টা বাড়াবে, কারণ সে দেখতে পাচ্ছে তার লাভের আশঙ্কাটা অনেক বেশি। কিন্তু যদি এটা সে এক্সপেক্ট করে যে ভবিষ্যতে তার লসের প্রবণতা বেশি, তখন কিন্তু সে প্রেজেন্ট সিচুয়েশনে তার ভোগ ব্যয়টা কমিয়ে টাকা সেভ করার চেষ্টা করবে। এরকম আরো আছে, দেখো কর ব্যবস্থা। কর ব্যবস্থা যদি করের পরিমাণ যদি বেশি হয় তাহলে মানুষের ভোগ ব্যয়টা কমে যাবে, করের পরিমাণ যদি কম হয় মানুষের ভোগ ব্যয়টা কমে যাবে। দেন আছে সুদের হার। সুদের হারও অনেক বড় একটা ফ্যাক্টর, যে সুদের হার যদি বেশি হয় তাহলে মানুষ বেশি পরিমাণ টাকা ব্যাংকে রাখবে, ব্যাংকে রেখে সে ওখান থেকে বেশি পরিমাণের সুদটা তুলে নেবে। কিন্তু যদি সুদের হার ব্যাংকে অনেক কম হয় তখন তার সঞ্চয় করার প্রবণতাটা কমে যাবে, তখন সে কি করবে যে ব্যাংকে টাকা রেখেও লাভ কি, আমার তো বেশি ইন্টারেস্ট আসছে না, তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা দিয়ে সে প্রেজেন্টের ভোগ ব্যয়ের কাজে ব্যবহার করবে। দেন আছে সরকারি ব্যয়। সরকারি ব্যয়ও হচ্ছে তোমার ভোগ ব্যয়কে অনেক ডিরেক্টলি প্রভাবিত করে। সরকারি ব্যয় যদি বাড়ে তাহলে মানুষের ভোগ ব্যয় বেড়ে যায়, কারণ যে ভোগ ব্যয়টা তার করার কথা ছিল সেটা সরকার করে দিচ্ছে, তাহলে ওই এক্সট্রা টাকাটা বা ওই এক্সট্রা পয়সাটা সে কি করবে, তার ভোগের কাজে ব্যবহার করতে পারবে। তার মানে আমরা ফাইনালি কি কথায় আসতে পারি যে ভোগ ব্যয়টা ইনকাম বন্টন ব্যবস্থা, সঞ্চয় প্রবণতা, ভবিষ্যৎ সম্পর্কে ধারণা, আকস্মিক লাভ ক্ষতি, সুদের হার, কর ব্যবস্থা, সরকারি ব্যয়, এই সবগুলোর উপরে নির্ভর করে। তো এই ভোগ ব্যয়টা মূলত কার পকেটে কতটা টাকা থাকছে বা কার ইনকামটা কোনভাবে বাড়ছে তার উপরে নির্ভর করে ভোগ ব্যয়টা বাড়বে নাকি কমবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সামগ্রিক ব্যয়, ভোগ ব্যয় নির্ধারক সমূহ, ভোগ ব্যয়ের কিছু প্রকারভেদ। তো আজকে আমরা এ পর্যন্ত শেষ করব, এরপরে আমরা এই সেম চ্যাপ্টারের পরের টপিক নিয়ে আলোচনা করব। তো সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ধন্যবাদ সবাইকে।